শব্দ তরঙ্গ। লাস্ট ভিডিওতে আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। এবার এই ভিডিওতে আমরা স্পেশালি সাউন্ড ওয়েভ নিয়ে মেনলি আলোচনা করব। আচ্ছা, শব্দ তরঙ্গ, শব্দ এক ধরনের তরঙ্গ আমরা জানি। প্রথমে যে আলোচনাটা আমরা করব যে শব্দ যখন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ শব্দ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কি কি ভাবে নির্ভর করে। ঠিক, তাহলে শব্দ যখন কোনো স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, whenever sound propagates through any elastic medium, it depends on two factors. কিসের উপর ডিপেন্ড করে? এক হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে নির্ভর করে। তো একটা জিনিস খেয়াল করো যে ইলাস্টিসিটি কিন্তু কোনো মেজার করার বিষয় না। ইলাস্টিসিটি ইজ আ প্রপার্টি অফ এ বডি বাই ভার্চু অফ হুইচ, অলরেডি পড়েছো, বাই ভার্চু অফ হুইচ ইট ট্রাইস টু রিগেইন ইটস অরিজিনাল শেপ এন্ড সাইজ whenever the external force is withdrawn। অর্থাৎ একটা বস্তুকে আমি বল প্রয়োগ করে কিছু পরিমাণ বিকৃত করলাম, তার আকার বা আয়তনের পরিবর্তন করলাম, যে ধর্মের জন্য বস্তুটা বাহ্যিক বল অপসারণ করলে পুনরায় পূর্বেকার অবস্থায় ফিরে আসতে চায়, তাকেই স্থিতিস্থাপকতা বলে। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর ধর্ম বিশেষ। তাহলে কিভাবে আমরা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে বলবো? তো বলে রাখি, একটা বস্তু স্থিতিস্থাপকতা ধর্ম যে কোয়ান্টিটি দিয়ে মেজার করা হয় সেটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, তুমি মনে রাখবে তার ইলাস্টিসিটিটা বেশি। এবার শব্দের বেগ, শব্দের বেগ কিভাবে নির্ভর করে স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর? তো মনে রাখবে শব্দের বেগ স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক। রাইট, মনে থাকবে শব্দের বেগ, the velocity of sound is proportional to square root of coefficient of elasticity। এবার তুমি কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটির কথা যখনই আসছে, আমি একটু মনে করিয়ে দিই, যদি সলিড মিডিয়াম হয় তাহলে সেক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি হয়ে যাচ্ছে ইয়ংস মডুলাস। যদি আমি লিকুইড মিডিয়ামের কথা বলি অথবা গ্যাস মিডিয়ামের কথা বলি, তাহলে সেক্ষেত্রে যেটা ইয়ংস মডুলাস হয় সেটাকে বলা হয় বাল্ক মডুলাস বা আয়তন বিকার গুণাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, আর এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। রাইট, এবার সবসময় মনে রাখবে যে y এর মানটা k এর থেকে অনেক অনেক বেশি হয়। তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সলিড মিডিয়ামে শব্দের বেগ ইজ গ্রেটার দেন লিকুইড মিডিয়ামে সলিডের শব্দ তরঙ্গের বেগ ইজ গ্রেটার দেন গ্যাস মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ। যদিও কে বলছি, কিন্তু লিকুইড মিডিয়ামের কেটা কিন্তু গ্যাস মিডিয়ামের কে থেকে বেশি হয়। তাহলে এই ব্যাপারটা সবসময় মনে রাখবে যে শব্দের বেগ সব থেকে বেশি হচ্ছে সলিড মিডিয়াম বা কঠিন মাধ্যমে, তারপরে হচ্ছে লিকুইড মাধ্যমে বা তরল মাধ্যমে, আর সব থেকে কম হচ্ছে গ্যাস মাধ্যমে। এটা কিন্তু আলোক তরঙ্গের থেকে একদম উল্টো ধর্ম। আলোক তরঙ্গের ক্ষেত্রে তুমি মনে করে দেখবে যে আলোক তরঙ্গের সব থেকে বেগ বেশি হচ্ছে গ্যাসীয় মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এবং সব থেকে কম হচ্ছে কঠিন মাধ্যমে। তাহলে শব্দ তরঙ্গের সঙ্গে আলোক তরঙ্গের কিন্তু অনেকটাই পার্থক্য। বেশ, তাহলে আমি কি পেলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে এবং ইট ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ই। আর ঘনত্বের উপরেও নির্ভরশীলতা আছে, v ইজ প্রপোর্শনাল টু 1 আপন রুট ওভার রো, অর্থাৎ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার রুট অফ ডেনসিটি অফ দ্য মিডিয়াম। এবার দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করা হয়, জানো তোমরা যৌগিক ভেদের উপপাদ্য বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি পেয়ে থাকি v ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ই বাই রো। ঠিক আছে, এখান থেকে অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে কে নাম দেওয়া হয়, কে যে কোনো একটা কে লিখলাম, এবং মনে রাখবে এক্সপেরিমেন্টালি দেখা গেছে কে এর মানটা হচ্ছে 1। তাহলে ফাইনাল রিলেশন হয়ে যাচ্ছে v ইকুয়াল টু রুট ওভার ই বাই রো। দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা। অর্থাৎ একটা শব্দ মাধ্যম বা শব্দ তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, তার বেগের ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু রুট ওভার ই বাই রো। ঠিক আছে, বেশ,
এবার আমরা মূলত আলোচনা করব যে গ্যাস মাধ্যমে শব্দের বেগ কত। সে সম্পর্কে প্রথম যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন। অর্থাৎ সেই নিউটনের কথাই বলছি যা সূত্র, একাধিক সূত্র তোমরা পদার্থবিদ্যার বিভিন্ন অংশে পড়েছো। যেমন মেকানিক্সে 3টে সূত্র ছিল, তোমার গ্র্যাভিটেশন বা মহাকর্ষে একটা সূত্র ছিল, হিট বা তাপবিজ্ঞানেও তোমরা কিন্তু নিউটনের সূত্র পড়েছো। এবার চলে এলো সাউন্ডে, সাউন্ড বা শব্দের ক্ষেত্রে, সেখানেও কিন্তু নিউটন একটা সূত্র দিয়েছিলেন। নিউটন কিভাবে জিনিসটাকে সূত্রটাকে এনেছিলেন, ওনার বক্তব্য হলো যখন আমরা গ্যাস মাধ্যমে বা বায়ু মাধ্যমে, গ্যাস মাধ্যমে শব্দের বেগ, ভেলোসিটি অফ সাউন্ড ইন এনি গ্যাসিয়াস মিডিয়াম, উনি বললেন যখন গ্যাস মাধ্যমে আমি বেগ বের করব আমি ইকুয়াল টু কি নেব, ইকুয়াল টু নেব আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস, আয়তন বিকার গুণাঙ্ক হবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমার কত কি হবে, ভি ইকুয়াল টু হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে কে বাই রো, ঠিক, যেখানে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য মিডিয়াম। এবার উনি আরেকটু ক্যালকুলেশনটাকে একটু এগোলেন, কিভাবে, এটা এই ফর্মটাকে বলা হয় নিউটনের সূত্র, নিউটনস ল, নিউটনের সূত্র রিলেটেড টু প্রপাগেশন অফ সাউন্ড ওয়েভ ইন এনি মিডিয়াম, রাইট। তাহলে v ইকুয়াল টু রুট ওভার কে বাই রো পেলাম। এবার নিউটন ব্যাপারটাকে আরেকটু এগিয়েছিলেন, কিভাবে দেখো, তার আগে একটু মনে করিয়ে দিই। আমি বলেছিলাম আগে এই কে বাল্ক মডিউলাস, এটার ডিফারেন্সিয়াল ফর্ম হচ্ছে মাইনাস ভি ডিপি বাই ডিভি। আশা করছি মনে আছে, মাইনাস সাইন থাকে, তার কারণ হচ্ছে চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পায় বা চাপ হ্রাস পেলে আয়তন বৃদ্ধি পায়। বলেছিলাম যে লব আর হর দুটো যদি উল্টো ধরনের সম্পর্ক শো করে, একটা বৃদ্ধি হলে একটা হ্রাস, তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস সাইন চলে আসে, তাহলে ওটা হচ্ছে আয়তন বিকার গুণাঙ্কের ফর্মুলা। তো নিউটন জিনিসটাকে আরেকটু এগিয়েছিলেন, উনি কি বললেন যে শব্দ তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে এভাবে অগ্রসর হয় তখন সেক্ষেত্রে উষ্ণতাটা স্থির থাকে, এটা ছিল নিউটনের ধারণা, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে টি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি সেক্ষেত্রে আমরা একটা নতুন সূত্র পাই, নতুন সূত্র নয়, আগে পেয়েছো বয়েলের সূত্র, টি কনস্ট্যান্ট, টি ধ্রুবক হলে পি ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক হয়, তাই তো। যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কথা যদি বলি, তাহলে এবার পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ তুমি বলতে পারো এটা একটু নাম দেওয়া হয়, টি কনস্ট্যান্ট মানে বলা হয় প্রক্রিয়াটা সমষ্ণ পদ্ধতি বা আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, আইসোথার্মাল প্রসেস মানে কি, ইট ইজ আ প্রসেস ইন হুইচ দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে মাধ্যমের উষ্ণতা অপরিবর্তিত থাকে। তো নিউটনের ধারণা ছিল, বা নিউটন এটাই ধরে ক্যালকুলেশন করেছিলেন যে তরঙ্গ যখন, শব্দ তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন মাধ্যমের উষ্ণতা কোনোভাবে পরিবর্তিত হয় না, তার মানে পদ্ধতিটা হচ্ছে একটা সমষ্ণ পদ্ধতি, আইসোথার্মাল প্রসেস। তাহলে ওখান থেকেই উনি বলেছিলেন যদি এটা আইসোথার্মাল প্রসেস হয় উই ক্যান রাইট পি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমাকে কি বের করতে হবে, এই রাশিটা বার করতে হবে, ভি ডিপি বাই ডিভি। দেখো কিভাবে বের করব, ডিফারেন্সিয়েশন শিখে গেছো, তাহলে সেখানে থেকে আমি বলতে পারি এটা হয়ে যাচ্ছে পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু 0। তাহলে তোমার পড়ে থাকছে পি ডিভি ইকুয়াল টু মাইনাস ভি ডিপি, তাহলে আমার পড়ে থাকছে মাইনাস ভি ডিপি বাই ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু পি। এবার মাইনাস ভি ডিপি বাই ডিভি মানে কি, এটাই হয়ে গেল আয়তন বিকার গুণাঙ্ক। তাহলে আয়তন বিকার গুণাঙ্ক কি পড়ে থাকছে, আয়তন বিকার গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে সমষ্ণ পদ্ধতিতে গ্যাসের চাপের সঙ্গে সমান। এবার এটা যদি আমি নিউটনের সূত্রে বসিয়ে দিই তাহলে শব্দের বেগ হয়ে যাচ্ছে রুট ওভার পি বাই রো, পি হচ্ছে চাপ। এবার যখন আমরা বায়ু মাধ্যমের কথা বলছি, বায়ু মাধ্যমে পি কত আমরা অলরেডি জানি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এবং সেটা এইভাবে আমরা ক্যালকুলেশন করি 76 ইন্টু 13.6 ইন্টু 980, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর রো এর মান হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে 0.001293 গ্রাম পার সিসি, এটা আমাদের মেজার্ড ভ্যালু, আমাদের জানা আছে 0.001293। এবার এই দুটো মান যখন আমরা বসিয়ে দিচ্ছি তখন ভি ইকুয়াল টু আসছে 280 মিটার পার সেকেন্ড। তাহলে নিউটন সাহেবের ক্যালকুলেশন নিউটন করলেন, ক্যালকুলেশন করার পর উনি যেটা মান বের করলেন বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা কি পেলাম, এটা পেলাম 280 মিটার পার সেকেন্ড। একটু
খেয়াল করে দেখো এই 280 মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমাদের জানা ভ্যালুর থেকে অনেকটাই কম। তোমার জানা ভ্যালুর মান কত? যদি জানা থাকে, আমাদের জানা আছে যে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, আমি পাচ্ছি কত? নিউটন স্যার পেলেন 280 মিটার পার সেকেন্ড। এবং এটা কিন্তু 5-10 এর ডিফারেন্স নয়, 50 এর ডিফারেন্স। এখানে কিন্তু নিউটন সাহেবের একটু ভুল হয়ে গেছিল। মানে তুমি এত সূত্র পড়েছো, নিউটনের যতগুলো সূত্র দিয়েছেন একদম এক্সাক্ট, তুমি এক্ষেত্রে বলতে পারো নিউটন সাহেব কিন্তু হিসাবে একটু ভুল করে ফেলেছিলেন। কি ভুল করে ফেলেছিলেন সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করছি। তাহলে মূল ব্যাপার যেটা পেলাম, আমি আবার গোটা আলোচনাটাকে রিক্যাপিচুলেট করছি। আমরা মূলত জানতে চাইছিলাম যে বায়ুতে শব্দের বেগ, শব্দ যখন প্রপাগেট করে তখন তার বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথমেই আমি বললাম যে শব্দ তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, প্রথমত মাধ্যমের স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর নির্ভর করে, আর নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপর। সেখান থেকে আমরা একটা সূত্র পেলাম v √E বাই রো। এবার নিউটন সাহেব ক্যালকুলেশনটাকে আরেকটু এগোলেন কিভাবে? উনি বললেন যে শব্দ তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। এবার টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই প্রসেসটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। এবার ফর এনি আইসোথার্মাল প্রসেস উই ক্যান রাইট অ্যাকর্ডিং টু বয়েলস ল PV = কনস্ট্যান্ট। এবার PV = কনস্ট্যান্ট থেকে আমরা ক্যালকুলেশন করলাম এবং আমি কি পেলাম যে আয়তন বিকার গুণাঙ্ক হচ্ছে গ্যাসের চাপের সঙ্গে সমান। কিন্তু গ্যাসের চাপের সঙ্গে সমান নির্ণয় করার পর যখন আমি নিউটনের সূত্রে ওটাকে আমি অ্যাপ্লাই করছি, v √P/ρ আসছে। আমার জ্ঞাত মানগুলো যেগুলো নোন ভ্যালু আছে সেগুলো বসিয়ে দিলাম। বসাবার পর দেখছি আমাদের যেটা মান, যেটা আমাদের জানা মান, সেখান থেকে কিন্তু নিউটন সাহেবের ক্যালকুলেশন অনেকটাই ডেভিয়েট করছে, প্রায় 50 মিটার পার সেকেন্ড। তখনই বোঝা গেল যে নিউটন সাহেবের হিসাবে কোথাও একটা ভুল হচ্ছে। এবং তুমি বলতে পারো এখানে কিন্তু নিউটন সাহেব প্রথম ভুলটা করে ফেলেছিলেন। আর কোনো সূত্রে কিন্তু কেউ কোনো কনফিউশন পায়নি, ওনার কোনো সূত্র কেউ ভুল বলতে পারেনি, কিন্তু এখানে কিন্তু উনি হিসাবে একটু ভুল করে ফেললেন। এবার যখনই ভুল করে ফেললেন তখন বিভিন্ন মানুষ চেষ্টা করতে লাগলেন তাহলে কোথায় ভুলটা হলো, ভুলটা একটু খুঁজে বের করা যাক। তো এই ভুলটা সংশোধন করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ল্যাপলাস। ল্যাপলাস বলে একজন বিজ্ঞানী, অবশ্যই বিখ্যাত বিজ্ঞানী, তারও অনেক কন্ট্রিবিউশন আছে। তিনি বললেন যে নিউটন স্যার প্রথমেই যে জিনিসটা ধরে নিয়েছেন সেই জায়গাটাতেই ভুল রয়েছে। নিউটন স্যার কি ধরেছিলেন? উনি ধরেছিলেন যে whenever the sound wave propagates through a medium it is an isothermal process, অর্থাৎ পদ্ধতিটা হচ্ছে সমষ্ণ পদ্ধতি। উনি বললেন না, একটা শব্দ তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় এটা আইসোথার্মাল প্রসেস হতে পারে না, ইট ইজ নট অ্যান আইসোথার্মাল প্রসেস। তাহলে উনি কি বললেন যে প্রসেসটা হচ্ছে রুদ্ধতাপ পদ্ধতি। রুদ্ধতাপ পদ্ধতি নামটা তোমাদের কাছে একটু নতুন, ইংলিশে বলা হয় অ্যাডিয়াব্যাটিক প্রসেস। আচ্ছা, কাকে রুদ্ধতাপ পদ্ধতি বলে একটু বলি, পরে আমরা হেঁটে আবার আলোচনা করব রুদ্ধতাপ পদ্ধতি সম্পর্কে ডিটেলস। উনি বললেন যখন শব্দ তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন কিউটা কনস্ট্যান্ট থাকে। কিউ মানে হচ্ছে তাপ, উনি ধরেছিলেন উষ্ণতা। যে পদ্ধতিতে তাপ ধ্রুবক থাকে, এই যে তাপ রুদ্ধ করে রাখা হয় মানে কনজার্ভ করে রাখা হয়, তাহলে যে পদ্ধতিতে তাপটা ধ্রুবক থাকে তাকে আমরা অ্যাডিয়াব্যাটিক প্রসেস বলবো। উনি বললেন whenever, যখন শব্দ তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় টেম্পারেচার ইজ নট কনজার্ভড বাট দ্য হিট ডেভেলপড ইজ কনজার্ভড। এবার তুমি বলবে তাহলে চেঞ্জটা কোথায় হবে? তো বলে রাখি, ফর এনি অ্যাডিয়াব্যাটিক প্রসেস ইকুয়েশনটা কিন্তু PV = ধ্রুবক হয় না, PV টু দি পাওয়ার গামা = কনস্ট্যান্ট হয়। তুমি বলবে গামাটা কি? তুমি বলবে গামা = হচ্ছে গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপের অনুপাত। সিপি সিভি আমরা ফিজিক্সে পরে আবার করব, যদিও কেমিস্ট্রিতে তোমাদের নিশ্চয়ই ধারণা হয়েছে যে একটা গ্যাসের আপেক্ষিক তাপ দু রকমের হয়। আপেক্ষিক তাপের ব্যাপারটা আসে কোত্থেকে সেটাও তোমরা পড়েছো ক্লাস 9-এ, যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। এবার একটা গ্যাসের যখন আমি আপেক্ষিক তাপ বের করছি, গ্যাসের আপেক্ষিক তাপ, তুমি তো তার মানে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে হবে। তুমি যদি উষ্ণতা বৃদ্ধি না করো তাহলে তো আপেক্ষিক তাপ ক্যালকুলেশন করতে পারছো না। এবার গ্যাসের ক্ষেত্রে তিনটে রাশি থাকে পি, ভি আর টি। তাহলে যখন উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে দেখা যাচ্ছে ভলিউমটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেসারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে।
তাহলে দুটো রাশি যদি একসঙ্গে চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েশনটা খুব ভালো বোঝা যায় না। তখন ঠিক করা হলো যে একবার আমি পিটাকে কনস্ট্যান্ট রেখে ভ্যারিয়েশন নেবো, আর একবার ভিটাকে কনস্ট্যান্ট রেখে ভ্যারিয়েশন নেবো। অর্থাৎ স্থির চাপে একক ভরের গ্যাসের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে সেখান থেকে একটা আপেক্ষিক তাপ পাবো, আর আয়তনটাকে ধ্রুবক রেখে একক ভরের গ্যাসের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেখান থেকে একটা আপেক্ষিক তাপ পাবো। এবং প্রেসার যখন কনস্ট্যান্ট রাখবো তখন যেটা আপেক্ষিক তাপ পাবো সেটাকে বলবো সিপি, আর যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন যে আপেক্ষিক তাপ পাবো সেটাকে বলা হয় সিভি। কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু দু ধরনের আপেক্ষিক তাপের ব্যাপার আছে না, আমরা শুধুমাত্র এস দিয়ে প্রকাশ করি। তার কারণ হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের আয়তনটা পরিবর্তন হয়, চাপের কিন্তু সেই হিসেবে পরিবর্তন হয় না, বা চাপের পরিবর্তনটা ইগনোরেবল বা নেগলিজিবল হয়। সেই জন্য কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু সিপি সিভি আসে না, শুধু এস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক, তো সেই সিপি আর সিভির যেটা অনুপাত সেটাকে বলা হয় গামা। এবং তুমি মনে রাখবে গামা আমরা পরে আবার আলোচনা করব, পারমাণবিকতা গামা থেকে কোনো একটা গ্যাসের বা গ্যাসের পারমাণবিকতা বা অ্যাটমিসিটি কত হবে, পারমাণবিকতা অ্যাটমিসিটি কত হবে সেটা কিন্তু আমরা বের করে থাকি বা জানতে পারি। যাই হোক, আপাতত একটুকুই জানি। তাহলে আমি অ্যাডিয়াব্যাটিক প্রসেসের কথা বললাম। অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখান থেকে যদি আমি একইভাবে আমার টার্গেট কি, ওই আয়তন বিকার গুণাঙ্ক ভি ডিপি বাই ডিভি ওই রাশিটাকে বের করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করছি। প্রথমে আমি ধরছি এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তাহলে ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিপি প্লাস পিটা কনস্ট্যান্ট গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু ডিভি ইকুয়াল টু 0। আশা করছি ডিফারেন্সিয়েশন ঠিক হয়েছে, তাই তো? প্রথমে ভি টু দি পাওয়ার গামা ধ্রুবক, পি এর ডিফারেন্সিয়েশন ডিপি, তারপরে পি ধ্রুবক, ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি। তাহলে তোমার পড়ে থাকছে গামা সরি ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিপি ইকুয়াল টু মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু ডিভি। তাহলে আমার পড়ে থাকছে, দেখো আমার পড়ে থাকছে ভি টু দি পাওয়ার গামা ডিপি, এখানে হয়ে যাচ্ছে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইনটু ডিভি, এটা পড়ে থাকছে মাইনাস গামা পি। এবার এখান থেকে দেখো পড়ে থাকছে ভি ডিপি বাই ডিভি, ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে যাবে, নিচে পড়ে থাকছে ভি টু দি পাওয়ার মাইনাস 1, উপরে উঠে গেল ভি, এই মাইনাস সাইনটাকে আগে করে নিলাম, তাহলে দেখো পড়ে থাকছে গামা ইনটু পি। আগের বার পেয়েছিলাম শুধু পি, এখানে আমি কি পেলাম, গামা ইনটু পি। তাহলে ক্যালকুলেশন পাল্টে যাবে। তাহলে সেক্ষেত্রে এবার এই কন্ডিশনটা যখন আমি নিউটনের সূত্রে বসাচ্ছি, মানে নিউটনের সূত্র নয়, শব্দের বেগের যে ফর্মুলা সেই ফর্মুলায় যখন বসানো হচ্ছে, ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার গামা পি বাই রো, রুট ওভার গামা পি বাই রো। এবার রুট ওভার গামা পি বাই রো, গামার মান কত? তো মনে রাখবে গামার মান কিন্তু অ্যাটমিসিটির উপর ডিপেন্ড করে। আমি বললাম পি এর মান আগের ক্ষেত্রে যা ছিল তাই থাকবে, ওই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। রো এর মান যেমন ছিল তাই থাকবে, 0.001293 গ্রাম পার সিসি। গামার মান বলে রাখি, সাধারণত এটা অ্যাটমিসিটির উপর ডিপেন্ড করে। এবার বায়ুতে নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই ম্যাক্সিমামটা থাকে। এবার নাইট্রোজেনও দ্বিপারমাণবিক গ্যাস, আর অক্সিজেনও কিন্তু ডায়াটমিক। তাহলে দুটোই যেহেতু ডায়াটমিক, তাহলে গামা কিন্তু ডায়াটমিকের যেটা ভ্যালু সেটা নিলেই চলবে। ডায়াটমিকের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4। পরে আবার আলোচনা করব কেন 1.4 কিভাবে এলো। তো যাই হোক, এবার যদি ওই মানগুলো বসিয়ে দিই, ভি এর মান আসে 332 মিটার পার সেকেন্ড, অবভিয়াসলি অ্যাপ্রক্সিমেটলি। এবার দেখো 332 মিটার পার সেকেন্ড, আর আমার নুন ভ্যালু কত, 330 মিটার পার সেকেন্ড। তার মানে কি ল্যাপ্লাসের ক্যালকুলেশন একদম ঠিক আছে, মোটামুটি একদম প্রায় মিলে যাচ্ছে। সুতরাং ল্যাপ্লাস এইভাবে নিউটন সাহেব যে ভুলটা করেছিলেন সেই ভুলটাকে সংশোধন করে ফেললেন। ঠিক আছে, এই পার্টটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে তোমাকে প্রথমে নিউটনের সূত্রটাকে বলতে বলবে, নিউটন কি ধরেছিলেন তার ক্যালকুলেশন করতে বলবে, তারপরে কিন্তু তোমাকে বলবে
যে নিউটন সাহেবের ভুলটা কোথায় ছিল, সেই ভুলটা কে সংশোধন করলেন, কিভাবে সংশোধন করলেন, গোটা ক্যালকুলেশনটাই তোমার মোটামুটি দিয়ে দেয়। ঠিক বেশ। আচ্ছা, এরপর আমরা আরেকটু দেখবো যে শব্দের বেগ আর কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন মূলত প্রথমে তো পেয়ে গেছি, আলাদা করে পেয়ে গেছি, তো ওই রাশিগুলোকে যদি একটু মডিফাই করি, একটু রিপ্লেস করি, তাহলে দেখা যায় যে শব্দের বেগ কিন্তু উষ্ণতার উপরেও নির্ভর করে। ঠিক, আমরা কি পেয়েছি, আমরা ধরে নিলাম ল্যাপ্লাস একদম ঠিক, তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইনাল রেজাল্ট যেটা হলো v ইকুয়াল টু গামা পি বাই রো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক, এবার আমি এটাকে একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করব, দেখো যে কোনো গ্যাসের জন্য আমি বলতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি। ক্যালকুলেশনটা আমি একটু মডিফাই করছি, দেখো আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু এম বাই এম ইন্টু আরটি। টার্মগুলো নতুন নয়, স্মল এম হচ্ছে একটা অণুর ভর আর ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর, মলিকিউলার ওয়েট। আচ্ছা, এটাকেই দেখো আমি সাজাতে পারি পিভি বাই স্মল এম, এটা পড়ে থাকছে আরটি বাই এম। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো পি, এটাকে বলতে পারি এম বাই ভি ইন্টু ইকুয়াল টু আরটি বাই এম। তাহলে পড়ে থাকছে দেখো এটা পি ডিভাইডেড বাই রো, এটা রো ডেনসিটি মাস বাই ভলিউম, ইকুয়াল টু পড়ে থাকছে আরটি বাই এম। ইকুয়েশন নাম্বার 2, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এবার এখানে যদি ওই ইকুয়েশন নাম্বার 2 থেকে পি বাই রোটাকে বসিয়ে দিই, তাহলে আমার v ইকুয়াল টু পড়ে থাকছে রুট ওভার গামা আর টি বাই এম। obviously gamma আর m এগুলো কনস্ট্যান্ট, তাহলে v is proportional to root over t। অর্থাৎ উষ্ণতার সঙ্গে কিন্তু শব্দের বেগের একটা সম্পর্ক রয়েছে, and v is proportional to square root of absolute temperature। এখানে কিন্তু যে t টা হবে, অঙ্ক থাকবে এটা দিয়ে, t টা কিন্তু absolute temperature এ আমাকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকলে আমাকে সব সময় কেলভিনে যেতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু অঙ্কগুলো হবে না। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, শব্দের বেগ উষ্ণতা বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন দেয়, তাহলে উষ্ণতার উপর তো ডিপেন্ড করছে, বুঝে গেলাম। প্রশ্ন দেয় যদি আমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি, ঠিক আছে, সাপোজ প্রাথমিক উষ্ণতা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা গ্যাসের প্রাথমিক উষ্ণতা সাপোজ T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি কি করলাম T2 টাকে 1 ডিগ্রি বাড়ালাম, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেক্ষেত্রে ভিটা কতটা বৃদ্ধি পাবে, আমি অ্যাকচুয়ালি বলতে পারি ডিভিটা কত হবে। বা তুমি এইভাবে বলতে পারো যে T1 উষ্ণতায় বেগ যদি V1 হয়, T2 উষ্ণতায় বেগ যদি V2 হয়, তোমাকে বের করতে হবে V2 মাইনাস V1 কত হবে। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। ঠিক, আমি 1 ডিগ্রি বাড়াবো, তাহলে সেক্ষেত্রে প্রতি 1 ডিগ্রির জন্য কত হবে। তো আমি 1 ডিগ্রির জন্য নির্ণয় না করে, এটা তো অঙ্ক দিয়েছে, আমি কি করব 1 ডিগ্রির জন্য বৃদ্ধি না করে আমি দেখব টি ডিগ্রি বৃদ্ধি করলে কত হচ্ছে। তাহলে T1 সমান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা হচ্ছে 273 কেলভিন, আর T2 হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 প্লাস টি কেলভিন। এগুলো আশা করছি ভুলে যাওনি যে 273 অ্যাড করতে হয়। আমি ধরে নিলাম T1 উষ্ণতায় বেগ V1, T2 উষ্ণতায় বেগ V2। কি নির্ণয় করতে হবে, আমাকে দেখতে হবে V2 টা V1 এর থেকে কতটা বাড়ছে। আশা করছি বাড়বে, কারণ এটা বুঝতেই পারছি প্রপোর্শনাল বলছে। সেই ক্যালকুলেশনটা একটু করে ফেলা যাক। দেখো আমার ফর্মুলা কি পেয়েছি, ফর্মুলা হচ্ছে v is proportional to t, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে v যদি proportional to t হয়, তাহলে অবশ্যই আমি বলতে পারি দেখো v2 by v1 t2 by t1। এটা না বোঝার কিছু নেই, ক্লাস 10 থেকে করছো এই ব্যাপারগুলো। v proportional to t হলে v2 by v1 equal to t2 by t1, মান বসিয়ে দেওয়া যাক। তাহলে এটা পড়ে থাকছে v2 v2 থাকলো, v1 v1 থাকলো। আচ্ছা, t2 by t1, t2 মানে হচ্ছে t প্লাস 273, আর এটা হয়ে যাচ্ছে 273। একটু সাজাতেই পারি 1 প্লাস t বাই 273, আমি হোল টু দি পাওয়ার হাফ লিখলাম। ঠিক, রুট ওভার মানে হোল টু দি পাওয়ার হাফ হয়ে গেল। তাহলে দেখো এখানে আমি এবার করতে পারি যেটা, এই ধরনের অ্যাপ্রক্সিমেশন আমি আগেও করেছি, হাফটা সামনে চলে এলো, তাহলে এটা পড়ে থাকছে t বাই 273। করা যায় তো, ফ্যাক্টরটা এখানে চলে আসে 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx।
তোমরা বাইনোমিয়াল থিওরেমে নিশ্চয়ই অঙ্কে করেছো বা করবে, আর এই অ্যাপ্রক্সিমেশনটা আমি আগেও ব্যবহার করছি, সুতরাং আর ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কিভাবে হলো। যাই হোক, তাহলে ফাইনালি আমার পড়ে থাকছে v2 ইকুয়াল টু v1 ইন্টু 1 প্লাস t বাই 546, ঠিক হলো? 1 প্লাস t বাই 546। এবার v1 এর মান কত? v1 এর মানটা বসিয়ে দাও, যে আমরা v1 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 330 মিটার পার সেকেন্ড, এটা অন এন অ্যাপ্রক্সিমেট আমরা ধরে থাকি বা হয়ে থাকে। তাহলে এটা হলো, এবার 330 যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 330 প্লাস এটা আসবে 0.61 ইনটু টি, মানে 330 বাই 546, এটা করলে আসবে 0.61 ইনটু টি। অবভিয়াসলি যেটা সবটা মিটার পার সেকেন্ডে করেছি, তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। মানে তুমি বলতে পারো এটা হয়ে যাচ্ছে v1 প্লাস 0.61 ইনটু টি মিটার পার সেকেন্ড। তাহলে কি পেলাম, কতটা বৃদ্ধি পেল? আমি যদি v2 মাইনাস v1 করি, পড়ে থাকছে 0.61 ইনটু টি। তাহলে কতটা বৃদ্ধি পেল? এই পরিমাণ বৃদ্ধি পেল। কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। ক ডিগ্রি বৃদ্ধি চেয়েছি? 1 ডিগ্রি বৃদ্ধি চেয়েছি, আমি 1 ডিগ্রি বৃদ্ধি চাইছি। তাহলে 1 ডিগ্রি, টি এর মান 1 বসিয়ে দিচ্ছি, তাহলে v2 মাইনাস v1 হয়ে যাবে 0.61 মিটার পার সেকেন্ড। তার মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ 0. এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দাও, আরো সোজা হবে বলতে, 61 সেন্টিমিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। পরীক্ষায় তোমাকে এইভাবেই প্রশ্ন দেবে যে দেখাও প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বায়ু মাধ্যমে বা গ্যাস মাধ্যমে শব্দের বেগ 61 সেন্টিমিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। ঠিক আছে, ক্যালকুলেশন বোঝা গেছে? বেশ, নেক্সট, উষ্ণতার উপর কিভাবে শব্দের বেগ নির্ভর করে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, ডিটেইলস আলোচনা। প্রথমে কিভাবে নির্ভর করে, তারপর সেখান থেকে আমি একটা অ্যাপ্লিকেশন করে দিলাম যাতে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যায়। বেশ, এবার চলে এসো চাপের প্রভাব। উষ্ণতা তো হয়ে গেল, এবার হচ্ছে চাপের প্রভাব, প্রেসার। তো ফর্মুলা থেকে আমি পাচ্ছি √, গামা পি বাই রো। তাহলে অবভিয়াসলি তোমার চোখে দেখেই মনে হবে তাহলে নিশ্চয়ই ভি তো পি এর উপর ডিপেন্ড করছে, প্রপোর্শনাল টু √। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, পি আর রো এদের মধ্যে কিন্তু একটা রিলেশন থাকে, এবং দেখা গেছে পি যতটা বৃদ্ধি পায়, তুমি কি এক্সপেক্ট করবে? পি যত বৃদ্ধি পাবে, পি যদি বৃদ্ধি পায় তাহলে ভিটা কি হবে? হ্রাস পাবে। এবার ভি যদি হ্রাস পায়, তুমি মনে করে দেখো রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি যদি হ্রাস পায় রোটা কি হবে? রোটাও বৃদ্ধি পাবে। তার মানে একটা গ্যাসের চাপ যদি বৃদ্ধি পায়, সব সময় মনে রাখবে ঘনত্বটা বৃদ্ধি পায়, এবং দেখা গেছে চাপটা ঘনত্বের সঙ্গে সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। মানে যত গুণ চাপ বাড়াবে ঘনত্বটা তত গুণ বেড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে পি বাই রো এই রাশিটা সব সময় কনস্ট্যান্ট থাকে। তাহলে আমার চোখে দেখে যদি মনেও হচ্ছে যদিও যে ভি ইজ প্রপোর্শনাল টু √পি, কিন্তু বাস্তবিক পক্ষে মনে রাখবে যে শব্দের বেগ কখনোই চাপের উপর নির্ভর করে না। কেন নির্ভর করে না? আবার বলছি যে লবে আমার চাপের টার্ম আছে, ঠিক আছে, কিন্তু হরে আমার একটা ঘনত্বের টার্ম আছে, এবং চাপ আর ঘনত্বের মধ্যে কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক আছে। চাপ যতটা বাড়াবে ঘনত্ব তোমার ততটা বাড়বে। সেই হিসাব থেকে বলা যায় যে চাপ বাড়লে ঘনত্ব বাড়বে যেহেতু, তাহলে পি বাই রোটা ধ্রুবক থাকবে। তাহলে পি বাই রো যদি ধ্রুবক হয় তাহলে ভিটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে সবসময় মনে রাখবে বায়ুতে শব্দের বেগ কখনোই চাপের উপর নির্ভর করে না। তোমাকে অঙ্কে দিতেই পারে চাপ দ্বিগুণ করা হলো, শব্দের বেগ কত বাড়বে? তুমি একদম পরিষ্কার বলবে চাপ দ্বিগুণ করলে শব্দের বেগ কিছুই হবে না, মানে কোনোটাই পরিবর্তন হবে না, কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে চাপের উপর নির্ভর করে না। আর ঘনত্বের উপর তো বলেই দিয়েছি প্রথমে, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর নিয়ে প্রশ্ন থাকতে পারে, যেটা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতার উপর কিন্তু নির্ভর করে। এবার ক্লাস 9 তোমরা পড়েছো আর্দ্রতা মানে হচ্ছে প্রকৃতপক্ষে জলীয় বাষ্পের উপস্থিতি, তাই না? জলীয় বাষ্পের উপস্থিতি। বেশ, তুমি মনে রাখবে যদি জলীয় বাষ্প মেশানো থাকে তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায়। তাহলে আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়, এই হচ্ছে তোমার ব্যাপার। ঠিক আছে, আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। আচ্ছা,
একই সঙ্গে দুটো ছোট ছোট জিনিস আলোচনা করি, এটাও তোমার ক্লাস 9 এ ছিল। একটা হচ্ছে সুপারসনিক বেগ আর একটা হচ্ছে ম্যাক সংখ্যা। ম্যাক নাম্বার, MACH নাম্বার, আর এটা হচ্ছে সুপারসনিক ভেলোসিটি। কাকে বলা হয় সুপারসনিক বেগ? যদি কোনো বস্তুর বেগ, velocity of a particle becomes equal to the velocity of sound in vacuum, অর্থাৎ কোনো বস্তুর বেগ বায়ু মাধ্যমে শব্দের বেগের যদি সমান হয়ে যায়, তাহলে সেই বেগটাকে, সেই বস্তুর বেগকে আমি বলবো সুপারসনিক বেগ। খুব সিম্পল কথা। আর নেক্সট হচ্ছে ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার, ঠিক আছে, ম্যাক নাম্বার কিন্তু মনে রাখবে এটা হচ্ছে একটা অনুপাত। কিসের অনুপাত? ভি আর ভিএস এর অনুপাত। অর্থাৎ কোনো বস্তুর বেগ এবং বায়ু মাধ্যমে শব্দের বেগের অনুপাতকে ম্যাক নাম্বার বলে। ঠিক আছে, সাধারণত এটার মান একের থেকে কমই হতে পারে, কমই হয়। বস্তুর বেগ শব্দের বেগের থেকে বেশি হলে, বিশেষ করে জেট বিমানের বেগ, সেগুলো হয়ে যাচ্ছে সুপারসনিক জেট বলা হয় সেক্ষেত্রে। যাই হোক, এবার আরেকটা জিনিস নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে, এটাও ক্লাস 9 এ ছিল। SONAR এইভাবে অ্যাব্রিভিয়েশন করা হয়। SO মানে হচ্ছে সাউন্ড, N মানে হচ্ছে নেভিগেশন, অ্যান্ড বা N এটাকেই বলতে পারো তোমার নেভিগেশন, সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অ্যান্ডটাকে কখনোই অ্যাব্রিভিয়েশনের মধ্যে আনা হয় না। তাহলে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং মানে কি? এটা হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা যার যেখানে আমরা শব্দোত্তর তরঙ্গ, যেটাকে বলা হয় আল্ট্রাসনিক ওয়েভটাকে কাজে লাগিয়ে কি করা হয়, যে গভীর সমুদ্রের গভীরে কত দূরে কোনো বস্তু আছে, কোনো ডুবো পাহাড় আছে কিনা, কোনো মাছের ঝাঁক আছে কিনা, এই ব্যাপারগুলো নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে সোনার, SONAR, সোনার হচ্ছে বলতে পারো আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সহায়তায় এটা একটা পদ্ধতি যেখানে আমরা আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করে কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর দূরত্ব, বস্তুটা যদি গতিশীল হয় কত বেগে গতিশীল, এই ব্যাপারগুলো নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে নেক্সট আলোচনায় চলে যাই। নেক্সট এখান থেকে, এই চ্যাপ্টার থেকে কিছু ছোট ছোট অঙ্ক করব। কিরকম অঙ্ক থাকে দেখো। প্রথমেই বলেছে যে হিলিয়াম এবং অক্সিজেন, হিলিয়াম একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস। বলছে হিলিয়াম আর অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে P/ρ এই অনুপাতটা সমান। হিলিয়াম গ্যাসের যা P/ρ, অক্সিজেন গ্যাসেরও তাই P/ρ। তো বলছে তাহলে ভেলোসিটি কার ক্ষেত্রে বেশি হবে? হিলিয়াম গ্যাসে ভেলোসিটি বেশি হবে নাকি অক্সিজেন গ্যাসে ভেলোসিটি বেশি হবে? অবভিয়াসলি দুটো অসমান হয়। তুমি বলবে তাহলে তো P/ρ যদি সমান হয় তাহলে তো বেগ সমান হওয়ার কথা না, সমান হবে না। কিন্তু কেন সমান হবে না? কারণ V হচ্ছে √γ P/ρ। এবার এখানে P/ρটাকে ধ্রুবক বলা হয়েছে, গামাটা তো কিছু বলা হয়নি। গামা অ্যাকচুয়ালি একটা ধ্রুবক, কিন্তু ইট ডিপেন্ডস অন দা অ্যাটমিসিটি। তুমি একটা জিনিস খেয়াল করো, হিলিয়াম হচ্ছে এক পরমাণু গ্যাস, মানে মনো অ্যাটমিক। এটা হচ্ছে এক পরমাণু গ্যাস। এক পরমাণু গ্যাস হলে গামার মান হয়ে যায় 1.67। আর অক্সিজেন গ্যাস হচ্ছে ডাই অ্যাটমিক, দ্বি পরমাণু। দ্বি পরমাণু হলে গামার মান হয়ে যায় 1.4। তাহলে এই দুটো গ্যাসের ক্ষেত্রে গামার মান আলাদা। তাহলে যেহেতু গামার মান আলাদা, সুতরাং শব্দের বেগ আলাদা হবে। কোন ক্ষেত্রে বেশি হবে? 1.67 কার ক্ষেত্রে বেশি? হিলিয়াম। তাহলে হিলিয়াম গ্যাসে শব্দের বেগ অক্সিজেন গ্যাসে শব্দের বেগ অপেক্ষা অবশ্যই বেশি হবে। ঠিক আছে, বেশ। এবার প্রশ্ন দিয়েছে কোন উষ্ণতায় শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগের দ্বিগুণ হবে। প্রশ্নটা বোঝার চেষ্টা করো। দুটো টেম্পারেচার কম্পেয়ার করতে বলেছে। ফার্স্ট অফ অল বলেছে T1 বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2 টা তোমাকে নির্ণয় করতে বলেছে কোন উষ্ণতায়। মনে করো বায়ু 0 ডিগ্রিতে শব্দের বেগ হচ্ছে v, তোমাকে বের করতে বলেছে কোন উষ্ণতায় শব্দের বেগটা 2v হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি নিশ্চয়ই জিনিসটা বোঝা গেল। কোনো একটা 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসে শব্দের বেগ হচ্ছে v, তোমাকে নির্ণয় করতে হবে কোন উষ্ণতায় বেগটা দ্বিগুণ হবে। ঠিক আছে,
আবার বলছি প্রশ্নটা, কোন উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগের দ্বিগুণ হবে? তো এটা খুব কমন প্রশ্ন। তো প্রথমেই বলি 0 ডিগ্রিতে আমার কাজ হবে না, আমাকে কেলভিনে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল 273 কেলভিন। ঠিক, এটা হয়ে গেল 273 কেলভিন। T2 টা বার করতে হবে, V1 সমান V, V2 সমান 2V। এবার কিভাবে করব? V is proportional to T। তাহলে আমি লিখতে পারি V2 by V1 this is equal to root over T2 by T1। এবার T2 কত আমি জানি না, V2 এর মান 2V, এটার মান V। আচ্ছা, T2 এর মান আমি জানি না, T1 এর মান 273। ঠিক, তাহলে V V কেটে দাও, বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে যাচ্ছে T2 বাই 273। তাহলে আমার T2 ইকুয়াল টু পড়ে থাকবে 4 ইনটু 273। এটা ক্যালকুলেশন করলে আসবে 1092। অবভিয়াসলি কেলভিন এককে, তুমি চাইলে এটাকে তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে পারো। 273 হলে এটা পড়ে থাকবে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 819 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি যদি করো 0 থেকে, তাহলে শব্দের বেগটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার একই রকমের প্রশ্ন দেয় যে আমি কোনো একটা গ্যাসের উষ্ণতাকে 0 থেকে নয় 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম। অর্থাৎ প্রাথমিক উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড 283 কেলভিন, আর T2 টা বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 293 কেলভিন। তোমাকে প্রশ্ন দিয়েছে V এর শতকরা বৃদ্ধি কত হবে। এটাও খুব কমন প্রশ্ন। Find the percentage increase in velocity of sound when the temperature is increased from 10 degree centigrade to 20 degree centigrade। তো এটা কিভাবে করব? এটাও খুব সিম্পল। দেখো বলেই দেওয়া আছে T1 10, T2 হচ্ছে 20। তাহলে প্রথমেই আমি কেলভিনে কনভার্ট করলাম, করে দিয়েছি। আচ্ছা, এবার মান বসিয়ে দাও। তাহলে আমার পড়ে থাকছে V2 by V1 this is equal to 293 by 283। আচ্ছা, এবার পার্সেন্টেজ ইনক্রিজ বলেছে। পার্সেন্টেজ ইনক্রিজ মানে সবসময় বোঝায় ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100%। এই জিনিসটা সবসময় পার্সেন্টেজ ইনক্রিজ নির্দেশ করে। অলরেডি অনেকবার বলা হয়েছে ব্যাপারটা, আরেকবার বললাম, ব্যাপারটা তুমি খেয়াল রেখো। ঠিক, কিভাবে বের করব? দেখো V2 বাই V1 আছে, আমি কি করলাম পরের লাইনে V2 বাই V1 একটা -1 করে দিলাম। তাহলে রাইট হ্যান্ড সাইডেও তোমাকে একটা -1 করতে হবে। তাই ইকুয়েশনের বোথ সাইডে যদি সেম জিনিস সাবট্রাকশন করি তাহলে ইকুয়েশনটা অপরিবর্তিত থাকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকছে V2 V1 ডিভাইডেড বাই V1। দেখো এই রাশিটা পেয়ে গেছি, আমি কি করলাম একটা 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পার্সেন্টেজ হিসাব হয়ে গেল। আচ্ছা, এখানে তাহলে পড়ে থাকছে 293 বাই 283 -1 ইনটু 100। তাহলে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ হিসেবে। এটা যদি ক্যালকুলেশন করা হয় মোটামুটি এটার উত্তর আসে 1.75%। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করলাম, তোমাকে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি দিতে পারে, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দিতে পারে। যাই প্রশ্ন দিক না কেন, টেম্পারেচার যাই দিক না কেন, T1 T2 অ্যাডজাস্ট করে তুমি অঙ্কটা এবার করতে পারবে, করতে পারা উচিত। হয়েছে? বেশ, এবার দেখো দুটো আলাদা মাধ্যম এবার কম্পেয়ার করেছে। বলছি দুটো মাধ্যম নিলাম, একটা হচ্ছে জল মাধ্যম, একটা হচ্ছে স্পার্ক মাধ্যম, মানে একটা আয়রন একটা হচ্ছে ওয়াটার। তাহলে জল মাধ্যম নিয়েছে আর স্পার্ক মাধ্যম নিয়েছে। এই দুটো মাধ্যমে শব্দের বেগ তোমাকে কম্পেয়ার করতে হবে। কি কি বলে দেওয়া আছে? বলেছে জলের তুলনায় স্পাতের আয়তন বিকার গুণাঙ্ক 80 গুণ। জলের তুলনায় 80 গুণ, তাহলে জলের আয়তন বিকার গুণাঙ্ক আমার যদি k হয়, তাহলে স্পাতের ক্ষেত্রে আয়তন বিকার গুণাঙ্ক হবে 80k। আশা করছি বোঝা গেল। হ্যাঁ, স্পাতের বা কঠিন পদার্থের ক্ষেত্রে তো গুণাঙ্ক বেশি হবেই। তাহলে এটা হয়ে গেল 80 গুণ। আর কি বলেছে? ঘনত্ব হচ্ছে 8 গুণ। ঘনত্ব হচ্ছে 8 গুণ। তাহলে ρ1 সমান যদি ρ হয়, তাহলে ρ2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8 ρ। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। এবার তোমার বলেছে যদি জল মাধ্যমে যদি শব্দের বেগ 1493 মিটার পার সেকেন্ড হয়, মানে VW ইকুয়াল টু
1493 মিটার পার সেকেন্ড। তোমাকে স্পাত মাধ্যমে আইএস কত হবে, বা শুধুমাত্র আই লিখলাম স্পাত আইএস পিএটি কত হবে। তো খুব সিম্পল অঙ্ক দিয়েছে তোমাকে, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তুমি একদম প্রথম ফর্মুলায় চলে যাও। তোমার ফর্মুলা কি ছিল? ভি ইকুয়াল টু রুট ওভার ই বাই রো। তাহলে এখানে আমি ভি2 বাই ভি1 যখন করব, ভি2 বলছি না, আমরা বলছি ভিআই বাই ভিডব্লিউ যখন করব, তখন এটা হয়ে যাবে, আই হচ্ছে 2 নম্বরটা, তাই তো? তাহলে এটা হয়ে যাবে ই2 বাই রো2, আর এটা হয়ে যাবে ই1 বাই রো1। ঠিক আছে? তাহলে এটা পড়ে থাকছে ই2 বাই ই1, আর এটা পড়ে থাকছে রো1 বাই রো2। এবার ই2 বাই ই1 মান বসাও, এটা হয়ে যাচ্ছে 80 কে বাই কে, রো1 হচ্ছে রো, আর এটা হয়ে যাচ্ছে এইচ রো। তাহলে রো কাটছে, কে কাটছে, তাহলে পড়ে থাকছে √10। তাহলে স্পাতে শব্দের বেগ হয়ে যাবে √10 ইনটু ভিডব্লিউ। ভিডব্লিউ মানে 1493, √10 মানে 3 গুণের বেশি। যদি ক্যালকুলেশন করো এটা আসবে প্রায় 3 গুণেরও বেশি, মোটামুটি 4721 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? সুতরাং এই ফর্মুলা দিয়েও তোমার অঙ্ক করে দেওয়া হলো। আচ্ছা, আরেকটা প্রবলেম করে আমি ভিডিওটা শেষ করব। দেখো, এটাও একটা পরীক্ষার প্রশ্নতেই দিয়েছে, আমি সেই প্রশ্নটা একবার আলোচনা করে দিচ্ছি। বলছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শব্দের বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে T1 ক্যাপিটাল লিখছি, T1 কত বলেছে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমেই কনভার্ট করে দাও, 273 যদি যোগ করি 323 কেলভিন। বেগ কত বলেছে? বেগ বলেছে 340 মিটার পার সেকেন্ড। তাহলে V1 হয়ে যাচ্ছে 340 মিটার পার সেকেন্ড। এবার প্রশ্ন বলেছে চাপ দ্বিগুণ ও উষ্ণতা 125 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। তাহলে T2 টা হচ্ছে 125 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 এর সঙ্গে যদি অ্যাড করি 398 কেলভিন, তাহলে শব্দের বেগ কত হবে? প্রোভাইডেড প্রেসার ইজ ডাবলড। ঠিক আছে? এবার তোমাকে আমি একটা জিনিস বলি, যে অঙ্কটা কিন্তু আর জটিলতা কিছু নেই। কেন কোনো জটিলতা নেই কেন বলছি? এখানে যেটা পি ডাবল বলেছে এটাকে তোমাকে ইগনোর করতে হবে। কেন ইগনোর করতে হবে? ইগনোর করতে বলছি না, তুমি লিখে দেবে যে চাপের দ্বিগুণ করার জন্য শব্দের বেগ পরিবর্তিত হয় না। প্রথমেই তোমার কমেন্ট থাকবে যে ভি ডাজ নট ডিপেন্ড আপন প্রেসার। তাহলে প্রেসার দ্বিগুণ হওয়ার জন্য তোমার কিন্তু কোনো বাড়তি চেঞ্জ আসবে না। তাহলে ডিপেন্ডেন্সটা কোথায়? শুধু টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের ডিপেন্ডেন্স দিয়ে অঙ্কটা করলেই তোমার হয়ে যাবে। এবার টেম্পারেচার ডিপেন্ডেন্স অলরেডি আমি আলোচনা করেছি, ভি প্রপোর্শনাল টু রুট ওভার টি। তাহলে এটা হয়ে যাচ্ছে ভি2 বাই ভি1 ইকুয়াল টু রুট ওভার টি2 বাই টি1। মান বসিয়ে দাও, তাহলে ভি2 এটা হয়ে যাচ্ছে 340, এটা হচ্ছে 398, এটা হচ্ছে 323। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, ভি2 ইকুয়াল টু পড়ে থাকছে 340 ইনটু 398 বাই 323। সব মানগুলো তুমি বসিয়ে দিলে, মান যদি বসিয়ে দাও এটা ক্যালকুলেশন করলে পড়ে থাকবে 378 এর কাছাকাছি। তাহলে শব্দের বেগ কত হবে? 377.4 মিটার পার সেকেন্ডে। এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় দিয়ে থাকে। ঠিক আছে? তাহলে মূল ব্যাপার হচ্ছে প্রেসারের উপর ডিপেন্ডেন্স নেই, ডিপেন্ডেন্স আছে শুধুমাত্র টেম্পারেচারের উপর। আর একদম প্রাথমিক ফর্মুলা যদি দেখো, ই আর রো, রুট ওভার ই বাই রো। ঠিক আছে?